Assalamu alaikum. Welcome to PMI Universe. আলহামদুলিল্লাহ আমরা এর আগের ক্লাসে স্ট্রেট লাইন চ্যাপ্টার 3.c এর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কার্তেশীয় স্থানাঙ্কের সাহায্যে দেখে আসছি। আমরা এখন দেখব পোলার স্থানাঙ্কের সাহায্যে কোন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, অর্থাৎ কোন ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দুর পোলার স্থানাঙ্ক দেয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে তার ক্ষেত্রফলটা নির্ণয় করা যায় পোলার স্থানাঙ্ক ব্যবহার করেই সেটা একটু দেখে আসব। আমরা এখানে প্রথমে শিরোনাম লিখে রাখি পোলার স্থানাঙ্কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আমরা তিনটা পোলার স্থানাঙ্ক ধরে নিই। এখানে ধরি ত্রিভুজ পি কিউ আর এ। আমাদের পি এর স্থানাঙ্ক হচ্ছে r1, পি এর স্থানাঙ্ক হলো r1, θ1। কিউ এর স্থানাঙ্ক হলো r2, θ2 ও আর এর স্থানাঙ্ক হলো r3, θ3। তো আমরা প্রথমে এই বিন্দুগুলো একটু চিত্রায়িত করার চেষ্টা করব, মানে আনুমানিক, যেহেতু এখানে কোনো ভ্যালু নাই আমরা আমাদের মতো চিত্রায়িত করে নিব এবং এরপরে অ্যানালাইসিস দিয়ে সেটাকে ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করব। আমরা প্রথমে যেহেতু এখানে তিনটা বিন্দু ধরে নিয়েছি, আমরা এই ক্ষেত্রে তিনটা বিন্দুই প্রথম চৌকোণে এইভাবে ধরে নিয়ে আমরা সেটআপনেসটা করতেছি। এক্স ও এটা হচ্ছে আমাদের ওয়াই। আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের পি বিন্দু, পি, যেটাকে আমরা ধরেছিলাম r1, θ1। আমরা এখান থেকেও যোগ করে দিই। আমরা জানি পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথম যে আরটা থাকে সেটা মূল বিন্দু থেকে ওই বিন্দুর সংযোজক রেখা, এবং থিটা হলো এই রেখাটা, অর্থাৎ ওপি রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কি কোণ উৎপন্ন করছে সেই কোণটা। হ্যাঁ, আমরা আমাদের মতো একটু অ্যানালাইসিস নিব, তারপর দেখা যাক কত দূর কি হয়। আর একটা বিন্দু আমি এখানে নিলাম, আমি আমার ইচ্ছা মতো নিচ্ছি কিউ, যেটা হচ্ছে r2, θ2। তাহলে এইটা হলো আমাদের কিউ বিন্দু, এবং আমরা আরো একটা বিন্দু নিয়ে নিচ্ছি আর। আমি এই বিন্দুটাকে এখানে নিলাম। আচ্ছা, একটু দূরে নেই কারণ আমাদের এই চিত্রের ভিতরে আরো কাজ আছে অনেক। তাহলে আর, যেটা হচ্ছে r3, θ3, অর্থাৎ এইটা হলো আমাদের সেই আর বিন্দু। ওকে, এই হচ্ছে আমাদের শীর্ষ। প্রথমে আমরা বিন্দুগুলো সেটআপ দিয়ে নিলাম। তাহলে এই বিন্দুগুলো দিয়ে কোন ত্রিভুজ গঠন হচ্ছে সেই ত্রিভুজটা আমরা একটু ফুলফিল করে নিই। তাহলে এই যে এখান থেকে আমরা যদি যোগ করি পি এবং এটা যোগ করি আর এটা যোগ করব, তাহলে এখানে আমাদের যে ত্রিভুজটা হয়েছে পি কিউ আর, অর্থাৎ এই যে এই ত্রিভুজটা পি কিউ আর, অর্থাৎ এই উপরের যে ত্রিভুজটা, অর্থাৎ এই দুইটা মিলে, হ্যাঁ, এই পি কিউ আর যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে চাই। তো তার ক্ষেত্রে মার্কিং গুলো আমরা একটু করে ফেলবো, এবং মার্কিং গুলো একটু আমি বাহিরে করব, ভিতরে সবকিছু মিলাই একটু মার্কিং করব যাতে আমাদের কোনো সমস্যা না হয়। তো হিসেব অনুযায়ী এই অ্যাঙ্গেলটা আমার θ1, আমি একটু বাইরে চিহ্নিত করে রাখবো θ1। আচ্ছা, এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা, অর্থাৎ আমরা কিন্তু অ্যাঙ্গেল এই পর্যন্ত বোঝাচ্ছি, বাট আমি টান দিয়ে বাহিরে নিয়ে আসছি জাস্ট বোঝানোর জন্য। এটা জাস্ট একটু দেখতেছি কেমন হয়। θ2 এবং আমাদের এই সম্পূর্ণ অ্যাঙ্গেল, এটা θ3 হবে, θ3। ওকে, আর আমাদের হচ্ছে এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই পর্যন্ত θ3,
সেটাকে আমরা এখানে প্রকাশ করলাম থিটা 3। ওকে, তো এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নেব অ্যাঙ্গেল পিওকিউ, এই অ্যাঙ্গেলটা আমাদের কত আসে, এই অ্যাঙ্গেলটা আমরা কত পাচ্ছি সেটা দেখে নেব, এই অ্যাঙ্গেলটা। আচ্ছা, যদি অ্যাঙ্গেল পিওকিউ নির্ণয় করি তাহলে আমাদের এইটা ছিল থিটা 2, একটু তোমরা দেখে নেবে, আমি এখানে দেখাই দিব। এই যে এই অংশটা থিটা 2, এই থিটা 2 থেকে এই থিটা 1টা বাদ দিলেই আমার মনে হচ্ছে যে এটা হবে। তোমরা চিত্রটা একটু ভালোভাবে অ্যানালাইসিস করলে দেখতে পাবে। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে থিটা 2 মাইনাস থিটা 1। ওকে, একটা গেছে। আমরা এই অংশটুকু কত আসতেছে সেটা একটু দেখে নেব। তো সেটার ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এই অংশটুকু আমাদের হচ্ছে থিটা 2, এই যে নিচে আমরা লিখে রাখছি, এই অংশটুকু হচ্ছে আমার থিটা 2। আচ্ছা, আর এই সম্পূর্ণ অংশটা হলো থিটা 3। সুতরাং এই অংশটুকু যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমার এই থিটা 3 থেকে থিটা 2 বাদ দিলেই হয়ে যাবে থিটা 3 মাইনাস থিটা 2। আচ্ছা, আমরা যাই হোক আমাদের মতো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি এবং এটা অনেক মানে ঝামেলাপূর্ণ একটা চিত্র হয়ে যাচ্ছে। হইলেও আমাদের কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আমরা দেখে নেব। এবং আমরা নির্ণয় করার চেষ্টা করতেছি এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা, এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা, এই যে যেটা আমি এইভাবে চিহ্নিত করলাম, এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা কত আমরা একটু দেখে নেব। সেটা হচ্ছে, আমরা একটু বলে দিই, এই সম্পূর্ণটা অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে থিটা 3 আর এইটুকু হচ্ছে থিটা 1। সো আমাদের এই অ্যাঙ্গেলটা হওয়ার কথা থিটা 3 মাইনাস থিটা 1। এই হচ্ছে আমাদের অ্যানালাইসিস। হ্যাঁ, তো আমরা মোটামুটি একটা করে নিলাম। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব তার উপরে আমরা একটু অ্যানালাইসিস দিব। সেটা হচ্ছে, তোমরা যদি খেয়াল করো তাহলে আমরা যদি নির্ণয় করি ত্রিভুজ আর ও কিউ, অর্থাৎ এই দিকের এই ত্রিভুজটা ত্রিভুজ আর ও কিউ এবং ত্রিভুজ পি ও কিউ, এই দুইটা ত্রিভুজ যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের পুরো এই যে একটা ঘড়ির মতো শেপ চতুর্ভুজ দেখা যাচ্ছে, পুরো ক্ষেত্রফলটা হয়ে গেছে। কিন্তু পুরো ক্ষেত্রফলটা তো আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে এই ত্রিভুজটা। তাই ত্রিভুজ আর ও কিউ এবং ত্রিভুজ পি ও কিউ, এই দুইটা ক্ষেত্রফলের যোগফলের সঙ্গে যদি আমরা এই দিকের এই ত্রিভুজটা বিয়োগ করে দিই, অর্থাৎ ত্রিভুজ পি ও এর ক্ষেত্রফল বিয়োগ করে দিই, তাহলে আমরা উপরের এই ত্রিভুজ পি কিউ আর পেয়ে যাব। আমরা সেটা একটু এখানে লিখবো, লেখার পরে তারপর অ্যানালাইসিসে নিয়ে আসার চেষ্টা করব। অতএব ত্রিভুজ পি ও কিউ, আচ্ছা এর ক্ষেত্রফল, হ্যাঁ কথাটা আমরা বাংলায় লিখলাম না, ইকুয়াল ত্রিভুজ আর ও কিউ প্লাস, অর্থাৎ আর ও কিউ বলতে উপরেরটা। আচ্ছা, আমরা পি ও কিউটা আগে লিখি তাহলে একটু আমাদের মানে আর্টফুল হবে। ত্রিভুজ পি ও কিউ প্লাস ত্রিভুজ আর ও কিউ মাইনাস ত্রিভুজ এটা পি ও আর, এই হচ্ছে আমাদের ত্রিভুজ। তো আমরা এখানে একটা ছোট্ট করে একটা আলোচনা করব, করার পরে আমরা অ্যানালাইসিসের দিকে যাব। আমরা এখানে একটা ত্রিভুজ আঁকতেছি, এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে দিচ্ছি। হ্যাঁ, মনে করো এই একটা ত্রিভুজ যার আমরা অতটা মার্কিং করছি না, শুধু এই বাহুর দৈর্ঘ্য, মনে করো এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি এবং এই মধ্যবর্তী কোণটা হলো থিটা। তো এরকম থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র ছিল, যেটা তোমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের চ্যাপ্টার 16 মেজারমেন্ট বা পরিমিতি যখন করেছো তখন হয়তো দেখবে যে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু দেয়া থাকে এবং সেই দুইটা বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল দেয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হিসেবে এটা লেখা যায় যে ত্রিভুজ সমান হাফ অফ এ বি সাইন থিটা, হাফ অফ এ বি সাইন থিটা। তো
এখানে যেহেতু আমাদের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, আমাদের ওপি এর মান হচ্ছে R1, যদিও লেখা হয় না, আমরা একটু লিখে দিই। এখানে দেখেও বোঝা যাচ্ছিল R1, এই ও কিউ এই সম্পূর্ণটার মান হচ্ছে R2 এবং ও আর এটার মান হচ্ছে R3। এটা আমরা মানে পোলার স্থানাঙ্ক সিস্টেম থেকে জানি। তো এখানে আমাদের হিসাব অনুযায়ী ত্রিভুজের বাহুগুলো দেয়া আছে, মানে দুইটা করে বাহু, এই যে R1 R2 এবং R1 R2 এর মধ্যবর্তী কোণটাও আমাদের দেয়া আছে। হ্যাঁ, তো সেই হিসেবে আমরা এই সূত্রটা ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয়ের চেষ্টা করব। তাহলে আমরা এখানে লিখছি হাফ। আচ্ছা, হাফ প্রথমে POQ এর জন্য আমাদের চলে আসছে R1 R2 এবং R1 R2 বাহুর মধ্যবর্তী কোণ, এই যে এটা, কিন্তু যদি চিত্রটা একটু এলোমেলো আছে তোমরা একটু বুঝে নিবে। আর আমার মনে হয় এগুলো এখন মুছে দিলেও আমাদের আর একটু কনসেপ্ট ক্লিয়ার হতো, যেহেতু আমরা ওখানে এঁকে ফেলছি। এগুলো এখন একটু আমরা মুছে দিই, তাহলে তোমার যেহেতু মানে এগুলো এখন আমাদের আর প্রয়োজন নেই, তাহলে আমাদের চিত্রটা একটু সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এগুলো আমাদের এখন আর প্রয়োজন নেই। প্রথমে বোঝার ক্ষেত্রে আমাদের প্রয়োজন ছিল, কিন্তু তোমরা যদি ওই দিকটা বুঝে যাও তাহলে আমাদের এখন আর এটা প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, এবার চিত্রটা একটু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ত্রিভুজ POQ, তাহলে POQ এর জন্য আমাদের একটা বাহু হচ্ছে R1, একটা বাহু হচ্ছে R2। সেই R1 এবং R2 বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো θ2 - θ1। তাহলে এটা হবে sin of θ2 - θ1 প্লাস হাফ R2 R3 sin θ3 - θ2। ওকে, আচ্ছা, আর একটা আমাদের আসছে, এটা মাইনাস অবশ্য, মাইনাস হাফ। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব ত্রিভুজ POR এর জন্য। তাহলে POR এর জন্য আমাদের R1 R3 sin, তো এর জন্য যে সম্পূর্ণটা হচ্ছে এটা, এই সম্পূর্ণটা কিন্তু এটা আমরা যখন এটা ক্যালকুলেশন করছিলাম তোমাদেরকে বোঝাই বলছি, θ3 - θ2, সরি θ2 না θ1, এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো এখানে এই ক্ষেত্রফল নির্ণয়ের একটু ঝামেলা হতে পারে। তোমরা যদি মনে করো যে θ2 - θ1 এর পরিবর্তে, মানে তোমরা তো এখানে বুঝতে পারছো যে R1 R2 θ2 আর θ1 এরই সম্পর্ক, এখানে R3 আর R2 এবং R3, সুতরাং এখানে θ2 আর 3 এর সম্পর্ক হবে। এখানে R1 এবং R3 আছে, তার মানে সাইনের সাথে যে অ্যাঙ্গেলের সম্পর্ক হবে সেটা θ1 এবং θ3 এরই হবে। এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার। কিন্তু ঝামেলা হচ্ছে যদি তুমি এখানে θ3 - θ1 না লেখো θ1 - θ3, তাহলে কিন্তু এখানে একটা ধনাত্মক বা ঋণাত্মক মান আসার সম্ভাবনা থাকে। যেমন ঋণাত্মক মান আসলে সাইন কিন্তু এই ঋণাত্মক মানকে অপসারণ করতে পারবে না। কজ হলে পারতো, আমরা যখন পোলার স্থানাঙ্কের সাহায্যে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করছিলাম তখনও একটা আসছিল cos of θ1 - θ2। আমি ওই জায়গায় বলছিলাম যে কজের ক্ষেত্রে যেহেতু কজ ঋণাত্মক থিটাকে অপসারণ করতে পারে, সুতরাং তোমরা cos of θ1 - θ2 না লিখে যদি θ2 - θ1 লেখো তবুও সমস্যা হবে না। কিন্তু সাইন তো তার ঋণাত্মক থিটাকে অপসারণ করতে পারে না, সো সেই ক্ষেত্রে একটু কি হবে, ঝামেলা হবে। এই জন্য আমার দৃষ্টিতে এটা সবচেয়ে সুন্দর হয় যে তোমরা θ1 - θ2, এই যে θ2 - θ1 না লিখে θ1 - θ2 লিখে ফেলতে পারো। এই যে এখানে θ3 - θ2 না লিখে θ2 - θ3 লিখে ফেলতে পারো। তো এই সমস্যার সমাধানের জন্য আমার দৃষ্টিতে এটা এইভাবে লেখাটা ভালো। ত্রিভুজ এটা আমাদের PQR হতো, আমরা প্রথমে ত্রিভুজ PQR সমান হাফ R1 R2, এই সাইন অফ
এই সাইন অফ করার সময় এটাকে আমরা মডুলাসের ভিতর রেখে দেব সাইন অফ। এবার θ1 মাইনাস θ2 লিখলেও আমার কোনো সমস্যা নাই, কারণ মডুলাসের ভিতর থেকে মান ধনাত্মক আসুক ঋণাত্মক আসুক কোনো সমস্যা নেই, আমার ধনাত্মক মানই বের হবে। প্লাস হাফ r2 মাইনাস r3, তারপর আমি লিখব মডুলাস সাইন অফ θ2 মাইনাস θ3। ওকে, শেষেরটা হাফ r1 r3 মডুলাস সাইন অফ θ3 মাইনাস 1 1 মাইনাস 3, তোমরা যে বেসে লিখতে পারবে এখন, কারণ যেহেতু আমরা মডুলাস ব্যবহার করতেছি এখন আমাদের এই অ্যাঙ্গেল গুলো উল্টা পাল্টা ভাবে লিখলেও কোনো সমস্যা নেই, মানে θ1 মাইনাস θ2 এর রেজাল্টও যেটা হবে θ2 মাইনাস θ1 এর রেজাল্টও একই হবে, যেহেতু আমরা মডুলাস রাখছি। বাট cos ফাংশন হইলে আমাদের এখানে মডুলাস না দিলেও চলতো, কারণ cos ফাংশনে θ1 মাইনাস θ2 এর মানও যেটা, θ2 মাইনাস θ1 এর মানও সেটাই। সো এটা হচ্ছে আমাদের পোলার স্থনাঙ্কের সাহায্যে কোন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যেটা আমরা এইভাবে কি লিখতে পারি বা অঙ্ক করার সময় আমরা এইভাবে একটু দেখে নেব বিষয়গুলো।